আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট্ট উপন্যাস একা একা। আজ থাকছে দ্বিতীয় পর্ব। মগবাজারের ফুপু এলেন সবার আগে। নিজের গাড়ি আনলেন না, তাকে গিয়ে নিয়ে আসতে হলো। তার গাড়ির কার্বোরেটরে নাকি কি একটা প্রবলেম হয়েছে। আমাদের বাড়িতে আসতে হলেই তার গাড়ির কার্বোরেটরে প্রবলেম হয়, কিংবা ব্রেক শু লুজ থাকে। বাবু ভাইয়ের ধারণা সমস্ত ঢাকা শহরে মগবাজারের ফুপুর চেয়ে কৃপণ এবং ধূর্ত মহিলা এখনও জন্মায়নি এবং ভবিষ্যতেও জন্মানোর সম্ভাবনা ক্ষীণ। তার বাড়িতে বেড়াতে গেলে তিনি চমৎকার জাপানি কফি কাপে চা দেন। উদ্দেশ্য একটি, কাপগুলি ছোট, চায়ের সঙ্গে কখনো কিছু থাকে না। আমরা কেউ দুপুরের দিকে তার বাসায় গেলে তিনি বিরক্ত স্বরে বলেন, খবর দিয়ে আসতে পারিস না? ভাত চড়িয়ে ফেলেছি। ভাত খাবো না। দুপুরে আবার ভাত খাবি নাকি? বস খানিকক্ষণ, আবার ভাত চড়াবো। কতক্ষণ আর লাগবে? রাইস কুকার আছে। না ফুপু, বসতে পারবো না। শুধু মুখে যাবি? হাতে সময় নিয়ে আসতে পারিস না? সব সময় তারা। কি এমন রাজকার্য তোদের? মগবাজারের ফুপুকে আমরা কেউ সহ্য করতে পারি না। বাবু ভাই প্রায় খোলাখুলি এমন সব অপমানজনক কথাবার্তা বলে যে অন্য কেউ হলে বড় রকমের ঝামেলা বেঁধে যেত। গত বছর শীতের সময় তিনি হঠাৎ করে এসে বললেন, ফরিদ মানে তার ছেলের গ্র্যাজুয়েশন হবে সামারে, তাকে গ্র্যাজুয়েশন সেরেমনি অ্যাটেন্ড করতে যেতে হবে। বাবু ভাই গম্ভীর হয়ে বললেন, বলেন কি ফুপু, ফরিদ ভাই তো দেশে 3 ধাক্কায়ও আইএ পাশ করতে পারল না, ওইখানে গিয়ে একেবারে এমএ পাশ করে ফেলল। দেশে কি পড়াশোনা হয়? বিদেশে পড়াশোনার একটা অ্যাটমসফিয়ার আছে, টিচাররা যত্ন নেয়। এখানের ছেলেগুলো যেগুলো পাশ করে সেগুলি কিভাবে করে? কে জানি কিভাবে করে, নকল ছাড়া তো আমি কিছু জানি না। ফুপু হাই তোলেন, কথা বন্ধ করতে চান। বাবু ভাইও ছাড়বার পাত্র না, সে পেঁচাবেই। ফরিদ ভাই তো মন্দ দেখায়নি, এইখানে ছিল আইএফএল, বিলেতে গিয়ে 2 বছরে একেবারে এমএ। ফুপু গম্ভীর হয়ে বললেন, ও দেশে তো আমাদের মতো নিয়ম না যে 2 বছর পড়তে হবে আইএ, 2 বছর পড়তে হবে বিএ। ওদের দেশে অন্যরকম ব্যবস্থা। ফরিদ ভাই দেশে আসবে। একটা মেয়েটে দেখো দেখি, ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে নাকি সুন্দর মেয়ে আছে। মগবাজারের ফুপুর সঙ্গে কথা শুরু হলে তা একসময় না একসময় সুন্দর মেয়েতে থেমে যাবে। গত 4 বছর ধরে তিনি সুন্দর মেয়ে খুঁজে বেড়াচ্ছেন, কোনোটিই তার পছন্দ হচ্ছে না। হয় নাকটা প্রয়োজনের তুলনায় ছোট, কিংবা ঠোঁট একটু মোটা। সব কিছুই যখন ঠিক থাকে তখন দেখা যায় মেয়েটা বেটে। বাংলাদেশের সুন্দরী মেয়ে প্রসঙ্গে ফুপুর সার্ভে হলো, এদেশের সুন্দরী মেয়ে নেই, যে কোটি আছে তারা হয় বেটে, না হয় সেতি রোগগ্রস্তা। আমার মনে হচ্ছে বাবু ভাইয়ের অল্প নেশা হয়েছে। সে গুনগুন করে গান গাইছে, প্রিটি গার্লস আর এভরিওয়্যার অ্যান্ড ইউ কল মি, আই উইল বি দেয়ার। কিংস্টন ট্রায়োর বিখ্যাত গান। যে বাড়িতে একজন বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে, সে বাড়ির ছেলে ঘর অন্ধকার করে চুকচুক ব্ল্যাক টাওয়ার খাচ্ছে এবং কিংস্টন ট্রায়োর প্রেমের গান গাইছে। ব্যাপারটা দারুণ রিপালসিভ। তার চেয়েও বড় কথা, বড় ফুপু এসে পৌঁছেছেন। তিনি ব্যাপারটা ধরতে পারলে কেলেঙ্কারি হবে। মানুষকে অপদস্থ করার মধ্যে তিনি এক ধরনের আনন্দ পান। ক্লাস 7-এ যখন আমি ফেল করলাম, তখনকার কথা বললে ব্যাপারটা পরিষ্কার হবে। আমার চারপাশে যখনই অপরিচিত কেউ থাকত, বড় ফুপু কথাবার্তা পড়াশোনার দিকে টেনে এনে একসময় বলতেন, এই দেখেন না, টগরটা ক্লাস 7 পাশ করতে পারল না, অঙ্কে পেয়েছে 12। চিন্তা করেন অবস্থাটা। ক্লাস 7-এর অঙ্কে যোগ বিয়োগ ছাড়া কিছু আছে? আমি ফুপুকে সামলাবার জন্যে, যাতে হুট করে বাবু ভাইয়ের সামনে পড়ে না যান, নিচে নিয়ে গেলাম। ফুপু আমাকে বারান্দার অন্ধকার কোণের দিকে নিয়ে গেলেন।
বাবার শরীর হঠাৎ করে এত খারাপ হলো কি জন্যে? পরশু দেখে গেলাম ভালো মানুষ। বয়স হয়েছে। বয়স টয়স কিচ্ছু না। এ বাড়িতে বাবার যত্ন হয় না। এ বাড়িতে চাকর বাকরের যে যত্ন হয়, বাবার সে যত্নটাও হয় না। হবে না কেন? কেন সেটা আমি বলবো কি করে? তোরা থাকিস, তোরা বুঝবি। ফুপু, যত্ন ঠিকই হয়। সাহানা নিজ হাতে ভাত খাইয়ে দেয়। কেন? সাহানা খাওয়াবে কেন? সাহানাকে? মেয়ের ঘরের নাতনি, লতায় পাতায় সম্পর্ক। ভাবিরা কেন খাওয়ায় না? আমি সবই বুঝি, কিছু বলি না। যখন বলবো ঠিকই বলবো, কাউকে ছাড়ব না। তোরা আমাকে ভেবেছিস কি? ফুপু, আপনি দাদাকে নিজের কাছে নিয়ে রাখেন না কেন? মেয়ের কাছে যত্ন ভালো হবে। তাই রাখব। এই যাত্রা রক্ষা হলে নিজের কাছে নিয়ে যাব। সেটাই ভালো হবে। ভালো হোক মন্দ হোক আমি তাই করব। এই বাড়িতে বাবার কোনো যত্ন হয়? বড় ভাবিকে দেখলাম চেয়ারেই ঘুমিয়ে পড়েছে। আশ্চর্য, একটা মানুষ মারা যাচ্ছে, এর মধ্যে মানুষ ঘুমায় কি করে? ফুপু, আপনি গিয়ে দাদার পাশে বসেন। এখন আর বসাবসি, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। আর ছোট ভাবি বা কোথায়? নাক ডাকাচ্ছে বোধ হয়। ছোট চাচি তো চিটাগাং গেছেন। কবে গেল? গতকাল। টেলিফোন করা হয়েছে, এসে পড়বেন। দেখো কাণ্ড, এত বড় একজন রোগী আর বাড়ির বউ ফট করে চিটাগাং চলে গেল। কাল দাদার শরীর তো ভালোই ছিল, হাঁটাহাঁটিও করেছেন। চিটাগাং কি জন্যে গিয়েছে জানিস কিছু? ওনার ভাইয়ের বিয়ের কথা হচ্ছে, মেয়ে দেখতে গিয়েছেন। ফুপু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ফরিদের জন্য একটা মেয়ে দেখলাম আজ সকালে, হাইকোর্টের জাস্টিসের মেয়ে। কেমন দেখলেন? মন্দ না। নওয়াব ফ্যামিলির একটা দেখেছিলেন, সেটার কি হলো? খাজা ওয়াসিউদ্দিন না গিয়াসুদ্দিনের নাতনি। ফুপু তার উত্তর না দিয়ে হঠাৎ বললেন, এইখানে একটা মেয়ে দেখলাম, হলুদ রঙের শাড়ি পরা, দাদার ঘরে বসে আছে। মেয়েটা কে? নীলু। নীলু কে? আমাদের ভাড়াটের মেয়ে। আগেও তো দেখেছেন। কই, মনে পড়ছে না তো। মেয়েটা দেখতে মন্দ না। পড়াশোনা কি করে? খুব ভালো ছাত্রী, 4টা লেটার পেয়েছে মেট্রিকে। তাই নাকি? কোন কলেজে আছে? বক্সিবাজার কলেজে পড়ে। ডাকতো দেখি মেয়েটাকে, কথা বলি। কি কথা বলবে? তুমি বরং দাদার ঘরে গিয়ে বসো। তুই গিয়ে বল না, ফুপু ডাকছে। এখানে আসতে বলবো? চেয়ার দিয়ে যা, বসি এখানে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। চেয়ারে বসতে বসতে ফুপু বললেন, প্রেম ফ্রেম করে না তো আবার? জানি না করে কি না। করে নির্ঘাত। গরিবের মেয়েগুলি হাড় বজ্জাত হয়। ফুপুকে দেখে মনে হলো বাবার প্রসঙ্গ আর কিছুই তার মনে নেই। নীলুকে পাওয়া গেল না। রমিত সাহেব শুধু বসে আছেন, সারা রাতই সম্ভবত বসে থাকবেন। আমাকে বললেন, একটু মনে হচ্ছে বেটার। আমার চোখে বেটার মনে হলো না, দৃষ্টি উদ্ভ্রান্ত। বেশ বোঝা যাচ্ছে নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। প্রদ্যুৎবাবু বললেন, অক্সিজেন দিতে হবে, একটা অক্সিজেন ইউনিটের ব্যবস্থা করা দরকার। নাকি হাসপাতালে নিতে চান? বড় চাচা আমার দিকে তাকালেন, অর্থাৎ উত্তরটা শুনতে চান আমার মুখ থেকে। তার নিজের কোনো রকম সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই। আমি চুপ করে রইলাম। বড় চাচা বললেন, তোর বাবাকে বরং জিজ্ঞেস করে আসি, কি বলিস? জিজ্ঞেস করে আসেন। ছোট চাচা কোথায়? এইখানেই তো ছিল। বড় চাচা উঠে গেলেন। আমি দেখলাম সাহানা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সাহানার একটা অভ্যাস, সে পুরুষদের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে পারে। আমি তার কাছে গিয়ে মৃদু স্বরে বললাম, নীলু কোথায়? চা আনতে গেছে। চা হচ্ছে নাকি? সবাই রাত জাগবে, চা ছাড়া হবে কিভাবে? চা হলে তো ভালোই।
শাহানা শুকনো গলায় বলল, নীলুকে খোঁজ করছিস কেন? আমি খোঁজ করছি না, ফুপু ডাকছে। কেন? আমি কি করে বলবো? আমি ঘর ছেড়ে বের হয়ে এলাম। শাহানা এলো আমার পিছু পিছু। সিঁড়ি পর্যন্ত আসতেই শাহানা বলল, আস্তে হাঁট, আমি দোতলায় যাব। একা একা ভয় লাগে। তোমার তো ভয়টয় নাই বলেই জানতাম। শাহানা মৃদু স্বরে বলল, ছোট মাও বলেছিলেন বারান্দার বাতি নাকি বারবার নিভে যাচ্ছে। তাই নাকি? হুম। তাছাড়া ছোট মামা সিঁড়ির কাছে কালো কি একটা দেখেছেন। কি? ভূত? হতে পারে। মানুষের মৃত্যুর সময় অনেক অশরীরী জিনিস ভিড় করে। আমি শব্দ করে হাসলাম। বারান্দা অন্ধকার। আলো থেকে আসবার জন্যই হয়তো কিছুই চোখে পড়ছে না। শাহানা বলল, বড় ভয় লাগছে। তার কথা শেষ হবার আগেই কাছে কোথাও একটা শব্দ হলো। শাহানা ঝাপটে ধরল আমাকে। তার গায়ে একটা হালকা মিষ্টি গন্ধ, যা শুধু মেয়েদের গায়েই থাকে। আমি চাপা গলায় বললাম, বাতাসে নড়ছে কিছু, ভুটটুত কিছু না। শাহানার সংবিত পেয়ে ঝট করে সরে গেল। হুড়মুড় করে ছুটে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরের চৌকাঠটি উঁচু। প্রচণ্ড একটা হোঁচট খেল সেখানে। আকবরের মা ছুটে এলো রান্নাঘর থেকে। কি হইছে? কি হইছে গো? শাহানা এরকম করল কেন কে জানে। আমি অচেনা অজানা কেউ না। ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলে কিছুই যায় আসে না। মেয়েরা প্রায় সময়ই মন গড়া অনেক ব্যাপারে কষ্ট পেয়ে অদ্ভুত আচরণ করে। শাহানা সেরকম মেয়ে নয়। সে খুব শক্ত ধরনের মেয়ে। আমার মেঝো ফুপু যখন মারা যান তখন শাহানার বয়স মাত্র 7। মেঝো ফুপা সে বছরই আবার বিয়ে করেন। বাবার বিয়ে মেয়েদের দেখতে নেই, কাজেই শাহানা সাময়িকভাবে মামাবাড়িতে থাকতে এসে স্থায়ী হয়ে যায়। মা মরা একটা মেয়েকে আদর সোহাগ দেখাবার জন্য এ বাড়ির সবাই ব্যস্ত ছিল। ছোটবেলায় শাহানার যত্ন দেখে আমি এবং বাবু ভাই দারুণ ঈর্ষাবোধ করতাম। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। শাহানা সেরকম একটি মেয়ে। তার বিয়ে হয় স্বাধীনতা যুদ্ধের সময়। ছেলে মেডিকেল কলেজের 4th ইয়ারের ছাত্র, জামিল হাসান। দারুণ ফুর্তিবাজ ছেলে। রাত দিন কোনো না কোনো বদ মতলব তার মাথায় ঘুরছে। একবার একটা মানুষের খুলি কালো সুতায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে দিল। বড় চাচা কি একটা কাজে ঘরে ঢুকে ভিমড়ি খেয়ে গেলেন। মুখ দিয়ে ফেনা। মুক্তিযুদ্ধের সে মাসগুলি জামিল ভাইকে নিয়ে চমৎকার কাটছিল। কিন্তু একদিন জামিল ভাই আর আসে না। কে একটা বই আনতে টিকাটুলি গিয়েছিল। দুপুরে আমাদের সঙ্গে খাবে এরকম কথা, কিন্তু তার খোঁজ পাওয়া গেল না। একটা লোক দিন দুপুরে হারিয়ে গেল। জামিল ভাইয়ের জন্য দীর্ঘ 9 বছর অপেক্ষা করলাম আমরা। 9 বছর পর আবার শাহানার বিয়ে দেওয়া হলো। এবারের ছেলেটি গম্ভীর প্রকৃতির, নিচু স্বরে কথা বলে, বইপত্রের পোকা। দাদার ছেলেটাকে অত্যন্ত পছন্দ হলো, কিন্তু ছেলেটির হয়তো পছন্দ হলো না শাহানাকে কিংবা অন্য কিছু। সে চলে গেল সুইডেনে, সেখান থেকে নেদারল্যান্ডে। মাঝে মধ্যে হঠাৎ চিঠি আসতো তার। যোগাযোগ বলতে এই পর্যন্ত। সেও আজ প্রায় 4 বছর হতে চলল। শাহানা অত্যন্ত শক্ত ধাঁচের মেয়ে। সে কেঁদে বুক ভাসাল না, কিছুই করল না। এমনভাবে থাকতে লাগলো যেন এটাই স্বাভাবিক। আজ এরকম করল কেন? ভয় পেয়ে যদি আমাকে জাপটে ধরে তাতে এতটা বিচলিত হবার কি আছে? আমি বারান্দার অন্ধকারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাবু ভাইয়ের ঘরে ঢুকে পড়লাম। বাবু ভাই ঠিক আগের জায়গাতেই বসে আছে। ঘরে মিষ্টি গন্ধ। অন্ধকারে মানুষ ফিসফিস করে কথা বলে। আমি গলার স্বর অনেকখানি নামিয়ে ডাকলাম, বাবু ভাই। সবটা শেষ করে ফেলেছ নাকি? কি সর্বনাশ!
সর্বনাশের কি আছে? তুমি আজ একটা কেলেঙ্কারি করবে বাবু ভাই। কেলেঙ্কারির কিছু নাই, তুই বস, তোর সাথে কথা আছে। আমি বসলাম। বাবু ভাই শান্ত স্বরে বলল, একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার? মিনিট 10 আগে এই ঘরে একজন কেউ এসেছিলেন, সামনের চেয়ারটায় বসেছিল। কে সে? চিনি না, বুড়ো মতো লোক, খোঁচা খোঁচা দাড়ি। অন্ধকারে তুমি খোঁচা খোঁচা দেখলে কিভাবে? কিভাবে দেখলাম জানি না, তবে দেখলাম। কতক্ষণ ছিল সে লোক? খুব অল্প সময়। আমি সিগারেট ধরিয়ে হালকা স্বরে বললাম, তোমার নেশা হয়েছে, আর খেও না। নেশা টেশা হয়নি, এই লোকটাকে দেখার পরই বোতল শেষ করেছি। এর আগে যা খেয়েছি তাতে একটা চড়ুই পাখিরও কিছু হয় না। মনে হচ্ছে ভয় পেয়েছ? না, ভয় পাইনি। লোকটা কি চোখের সামনে মিলে গেল? বাবু ভাই কোনো জবাব দিল না। আমি বললাম, চা খাবে নাকি? চা হচ্ছে। খেতে পারি। বাল্বটা লাগিয়ে ফেলবো বাবু ভাই? বাল্ব লাগাবি কেন? তুমি যেমন ভুট্টোর দেখা শুরু করেছ। বাবু ভাই হেসে উঠল। অন্ধকারে পা টিপে টিপে যেতে আমার নিজের একটু গা ছমছম করতে লাগলো। মানুষের আদিমতম সঙ্গী ভয়। সুযোগ পেলেই কোনো এক অন্ধকার গুহা থেকে উঠে আসে, আমাদের সমস্ত বোধ আচ্ছন্ন করে দেয়। বারান্দায় পা রাখতেই বড় চাচা চেঁচিয়ে উঠল, কে? কে? চাচা, আমি। বারান্দার বাতি গেল কোথায়? একটু আগে বাল্ব দিয়েছি। আমি চুপ করে রইলাম। একটা বাল্ব এনে লাগাতো। লাগাচ্ছি। বড় চাচা সিঁড়ি দিয়ে অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে নেমে গেলেন। বড় চাচা ভয় পাচ্ছেন। কিসের ভয়? রান্নাঘরে নীলুকে পাওয়া গেল। বিরাট এক কেতলি চা বানিয়ে চিনি ঢালছে। নীলু। জি? মগবাজারের ফুপু তোমার সঙ্গে কথা বলতে চান। একতলার বারান্দার চেয়ারে বসে আছেন, মোটা মতো। জি, আমি চিনি। সে চায়ের কেতলি হাতে উঠে দাঁড়ালো। আমি বললাম, আকবরের মায়ের কাছে দাও না, নিয়ে যাবে। আকবরের মা নিচে গেছে, আমি নিতে পারবো। বারান্দা খুব অন্ধকার, তাছাড়া ভূত দেখা গেছে। বাবু ভাই একটা ভূত দেখেছে, বুড়ো মতো একটা লোক, খোঁচা খোঁচা দাড়ি। নীলু কিছু বলল না। হঠাৎ আমি লক্ষ্য করলাম তার চোখ ভেজা। কি হয়েছে রে? কিছু কিছু হয় নাই। চোখে পানি? কেউ কিছু বলেছে নাকি? জি না। কে আবার কি বলবে? হঠাৎ আমার মনে হলো, মগবাজারের ফুপুর যদি নীলুকে পছন্দ হয় তাহলে মন্দ হয় না। ফরিদ ভাই ছেলেটা ভালো, নীলু সুখী হবে। তাছাড়া সুখী হবার প্রধান উপকরণ হচ্ছে টাকা পয়সা, যা ফুপুদের প্রচুর আছে। নীলু বলল, ফুপু আমাকে কি জন্য ডাকছেন জানেন? জানি, তার ছেলের জন্য মেয়ে দেখছেন। সুন্দরী মেয়ে হলে তিনি কথাবার্তা বলে দেখেন চলবে কিনা। নীলু শান্তস্বরে বলল, আমার মতো গরিব মেয়েদের আপনার ফুপু দেখবেন ঠিকই, কিন্তু বিয়ে দেবার সময় বিয়ে দেবেন তাদের মতো একটা বড়লোকের মেয়ের সঙ্গে। আমি বেশ অবাক হলাম। কলেজে উঠে মেয়েটি কথা বলতে শিখেছে। নীলু চায়ের কেতলি হাতে নিচে নেমে গেল। দাদার ঘরে ঢুকে একটা হালকা অথচ তীক্ষ্ণ গন্ধ পাওয়া গেল, মৃত্যুর গন্ধ। আমার ভুল হবার কথা নয়। যে রাতে মা মারা যান সে রাতে আমি মৃত্যুর গন্ধ পেয়েছিলাম। তিনি তখন দিব্যি ভালো মানুষ, অসুখ সেরে গেছে। দুপুরবেলা বারান্দায় খানিকক্ষণ বসেও ছিলেন। সন্ধ্যাবেলা খবরের কাগজ পড়তে চাইলেন।
খুঁজে পেতে ভেতরের দুটি পাতা পাওয়া গেল। আমি দেখলাম তিনি মন দিয়ে সিনেমার পাতা দেখছেন। যে রোগী সিনেমার পাতা পড়ে তার রোগ সেরে গেছে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু আমি বিচলিত বোধ করতে লাগলাম। কেমন যেন অন্যরকম একটা গন্ধ ঘরে, অত্যন্ত সূক্ষ্ম কিন্তু তীক্ষ্ণ। মা বললেন, পাবদা মাছ খেতে ইচ্ছে করছে। টগর, তুই দেখিস তো পাবদা মাছ পাওয়া যায় কিনা। আমি তার জবাব না দিয়ে বললাম, একটা গন্ধ পাচ্ছ মা? কী রকম গন্ধ? অন্যরকম, অচেনা। অডিকুলন দিয়েছি কপালে, তার গন্ধ বোধ হয়। অডিকুলনের মিষ্টি গন্ধের সঙ্গে তার মিল আছে, কিন্তু অডিকুলন নয়, এ অন্য জিনিস, একটা অচেনা গন্ধ। দাদাকে অন্যরকম দেখাচ্ছে, কেমন যেন কুৎসিত, যেন কিছু একটা তাকে ছেড়ে যাচ্ছে। কি সেটা? আত্মা? তিনি আবার আগের মতো টেনে শ্বাস নিচ্ছেন, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছেন। তার তাকাবার ভঙ্গি দেখে মনে হলো কোনো কিছু তিনি চিনতে পারছেন না, যেন নিতান্ত অপরিচিত একটা জায়গায় হঠাৎ গিয়ে পড়েছেন। তার চোখে গভীর আতঙ্কের ছাপ, নিদারুণ একটা ভয়। কিসের জন্য এই ভয়? কাকে ভয়? ডাক্তার প্রদ্যুৎবাবু চেয়ারের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভঙ্গিটা কুৎসিত, ছোট শিশুদের মতো হাঁ করে ঘুম। জিভটা আবার ক্ষণে ক্ষণে নড়ছে। রমিজ সাহেবকে দেখলাম না, তিনি সম্ভবত অক্সিজেনের ব্যবস্থা করতে গিয়েছেন। বাবা নেমে এসেছেন। তিনি তার স্বভাবসুলভ গাম্ভীর্যের প্রতীক হিসেবে হাতে একটা পত্রিকা ধরে ঢুকেছেন। রোগীর কারণে নয়, বাবার উপস্থিতির জন্যই সবাই কথা বলছে নিচু গলায়। আমি ঘরে ঢুকতেই দেখি বাবা বললেন, তোমার ছোট ফুপো এখনো আসছেন না কেন, খোঁজ নাও। বাবা কখনো কাউকে তুই বলেন না, এবং যে কোনো কথা এমনভাবে বলেন যেন মনে হয় এটাই শেষ। আমাদের টেলিফোন ঠিক নেই। আমি নিচে নামার আগেই ডক্টর ওয়াদুদকে টেলিফোন করেছি। টেলিফোন ঠিক নেই কথাটা ভুল, না জেনে কিছু বলবে না। বাবা গম্ভীর মুখে খবরের কাগজ পড়তে লাগলেন, যেন কিছুই হয়নি। আমি পা টিপে চলে গেলাম তেতলায়। টেলিফোন বাবার শোবার ঘরে থাকে। হ্যালো ছোট ফুপু। কে, টগর? জি। বাবার অবস্থা এখন কেমন? ভালো না। তুমি আসছো না কেন? আমি তো সেই কখন থেকে কাপড় টাপড় পরে বসে আছি। দুবার টেলিফোন করলাম, রিং হয় কিন্তু কেউ ধরে না। আমরা সবাই নিচে, সেজন্যেই কেউ ধরে না। কাপড় পরে বসে আছো, আসছো না কেন? তোমার ফুপার জন্য অপেক্ষা করছি। সে একজন কোরআনে হাফিজকে আনতে গেছে। বাবাকে তওবা করাবে, দোয়া টোয়া পড়বে। তওবা কি জন্যে? মরবার আগে তওবা করতে হয় না? আমার মনটা খারাপ হয়ে গেল। মরবার আগে যদি তওবা করতে হয়, তাহলে সেটি মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করার মতো। মৃত্যু পথযাত্রীর জন্য সেটা নিশ্চয়ই একটা ভয়াবহ ব্যাপার। জেনে ফেলা যে আর আশা নেই, এবার যাত্রা শুরু করতে হবে সীমাহীন অন্ধকারের দিকে। যে মারা যাচ্ছে তার কাছ থেকে শেষ আশার মিটমিট প্রদীপটা কেড়ে নেয়া খুব অমানবিক কাজ। তাকে দেখাতে হবে আমরা যুদ্ধ করে বাঁচি, মৃত্যু নামক হিংস্র পশুর সঙ্গে পশুর মতোই লড়ছি। বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্র মেদিনী। কে যেন সিঁড়ি বেয়ে আসছে। বড় ফুপু এসে ঢুকলেন। তার মুখ বিরক্তিতে কুচকানো, গাল ঘেমে চকচক করছে। একটা মাত্র ফোন, সেটা আবার তেতলায়। এবারের লোকদের বুদ্ধিশুদ্ধি আর কোনো কালেই হবে না। কাকে ফোন করবেন? বড় ফুপু তার জবাব না দিয়ে ডায়াল ঘোরাতে লাগলেন। কেউ সম্ভবত ধরছে না। তার মুখ আরও কুচকাতে লাগল। এত বড় বাড়ি, টেলিফোন দুটো রাখা উচিত। কেউ ধরছে না ফুপু? না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। রাত ৩টা বাজে।
আমি বলে এসেছি জেগে বসে থাকতে। নবাবজাদা গিয়ে শুয়ে পড়েছে। ফুপু আবার চেষ্টা করতে লাগলেন। আমি যাবার জন্য পা বাড়াতেই ইশারায় বললেন অপেক্ষা করতে। আমি চেয়ার টেনে বসলাম। লাইন পাওয়া গেল না। ফুপুর মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। মৃদু স্বরে বললাম, আমাকে কিছু বলবেন? ওই মেয়েটার সঙ্গে কথা বললাম। কোন মেয়ে? নীলু। মেয়েটাকে তো ভালোই মনে হলো। আপনার পছন্দ হয়েছে? পাশ করেছে পরীক্ষায়? হাইট অবশ্য কম, 5 ফুট 2 ইঞ্চির মতো হবে। কি বলিস? হতে পারে, মেপে দেখিনি কখনো। 2 ইঞ্চি হিল পরলে ধরা যাবে না। অবশ্যই মেয়েটার আঙ্গুলগুলি একটু মোটা, ওয়ার্কিং ক্লাসের মেয়েদের মতো। তাই নাকি? আমি লক্ষ্য করিনি। বড় ফুপু বললেন, সব মিলিয়ে তো পাওয়া যায় না। এই মেয়েটির একটা অবশ্য ভালো দিক আছে। ছোট ফ্যামিলির মেয়ে, মাথা নিচু করে থাকবে সব সময়, শব্দটাও করবে না। কি বলিস, ঠিক না? অন্যরকমও হতে পারে, হয়তো ফোঁস করে উঠবে। গরিব আত্মীয় স্বজনরা রাত দিন ভিড় করবে। স্পঞ্জের স্যান্ডেল পায়ে দিয়ে পাকা কাঁঠাল হাতে আপনার ড্রয়িং রুমে এসে বসে থাকবে। পান খেয়ে এস্ট্রেতে পিক ফেলবে, নাক ঝাড়বে। বড় ফুপু দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, মেয়েটির বাবা কি করে? জানি না কি করে। সে কি, তোদের ভাড়াটে, আর তোরা জানিস না কি করে? ভাড়াটে ভাড়াটে বোধ হয় না, দাদা থাকতে দিয়েছিলেন, চক্ষু লজ্জায় পড়ে মাসে মাসে কিছু দিত। বাড়ি কোথায়? কে জানে কোথায়। বাড়ি কোথায় সেটাও জানিস না? আমি মেয়েটাকে আমার মগবাজারের বাসায় যেতে বলেছি, বেড়াবার জন্য। আপনার তাহলে ভালোই পছন্দ হয়েছে। বাড়ি কোথায় সেটা না জেনে বেড়াতে যাবার কথা বলা ঠিক হয়নি। একটা মেয়ে ভালো কি মন্দ তার সঙ্গে তার বাড়ির কোনো সম্পর্ক নেই। আমার সাথে বাজে তর্ক করিস না। বাজে তর্ক আমি জীবনে অনেক শুনেছি, তোর কাছ থেকে না শুনলেও চলবে। বড় ফুপু টেলিফোন নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়লেন। এবার বোধহয় লাইনটা পাওয়া গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি শুনলাম বড় ফুপু চেঁচাচ্ছেন, ঘুমিয়ে পড়েছিলি? ফাইজলামের জায়গা পাস না, ছোট লোক কোথাকার। এক চোর দিয়ে চা আনতে গিয়ে কোথায় উধাও হলি? চায়ের কথা আমার মনেই ছিল না। রাত জেগে শরীর খারাপ লাগছে। এসেছিলাম অন্ধকারে কিছুক্ষণ শুয়ে থাকবো ভেবে। বাবুভাই নিজেও দেখলাম শুয়ে আছে, গায়ে একটা পাতলা চাদর। বাবুভাই ক্লান্ত স্বরে বলল, একটু যেন জ্বর জ্বর লাগছে। বাবুভাই, তুমি উঠে গিয়ে হাত মুখ ধুয়ে নিচে যাও। না। কেন? না কেন? কেউ মারা যাচ্ছে এটা দেখতে আমার ভালো লাগে না, অনেকবার দেখেছি। আমি চুপ করে রইলাম। বাবুভাই নিচু গলায় বলল, মুখে আমরা অসংখ্যবার বলি মরতেই তো হবে, কিন্তু সত্যি সত্যি মৃত্যু যখন আসে তখন মন টন ভেঙে যায়। বাবুভাই চাদর গায়ে উঠে বসল, ঠান্ডা গলায় বলল, আমাদের হাতে একবার বেলুচ রেজিমেন্টের এক নন কমিশনড অফিসার ধরা পড়ে গেল, হাবিলদার মেজর। বেটাকে আমরা 11 মাইল হাঁটিয়ে মেহিকান্দা নিয়ে আসলাম। বেটার মনে কোনো ভয় ডর নাই। সিগারেট দেই, ভুস ভুস করে টানে। চা দিয়েছি, শেষ করে আরেক কাপ চাইল। বেটার সাহসের তারিফ করি মনে মনে। নাম কি ছিল? নাম মনে নাই। নাম দিয়ে দরকার কি? এমনি জিজ্ঞেস করলাম। নাম বাহাদুর খাঁ। জিলামের এক গায়ে বাড়ি। 2 ছেলে ছিল, একজন মোটর মেকানিক, অন্যজন নেভিতে। ও, এইসব আমি মনে করতে চাই না। নামধাম দিয়ে কি হবে? আমি সিগারেট ধরালাম। ক্ষুধা বোধ হচ্ছে। ক্ষুধার সময় সিগারেট ভালো লাগে না, বমি বমি লাগে।
বাবুভাই বলল, মেথিকান্দা পৌঁছেই শুনি নতুন করে মিলিটারি রিইনফোর্সমেন্ট আসছে। আমাদের এক্ষুনি পালাতে হবে। ঠিক করা হলো বাহাদুর খাঁকে সঙ্গে নিয়ে যাওয়া হবে না, মেরে ফেলা হবে। তারপর ব্যাপারটা বুঝতে পারার পর এত বড় একটা সাহসী লোক ছড়ছড় করে পেচ্ছাপ করে ফেলল। কথা জড়িয়ে গেল, উল্টা পাল্টা কথা বলতে লাগলো। তারপর এর আবার তারপর কি? বাবুভাই হঠাৎ রেগে গেল। তার সম্ভবত নেশা হয়েছে। আমাদের অভ্যাসই হচ্ছে একটা তারপর খোঁজা, মৃত্যুর আবার তারপর কি? আমি জবাব দিলাম না। বাবুভাই সিগারেটে টান দিয়ে খক খক করে খুব কাশতে লাগলো। কাশি থামলে কড়া গলায় বলল, আমি মরবার সময় একজন সাহসী মানুষের মতো মরব। লাভ কি তাতে? লাভ লোকসান জানি না, সব কিছুতেই লাভ লোকসান খোঁজা মানুষের আরেকটা অভ্যাস, বাজে অভ্যাস। তুমি শুধু শুধু রাখছো বাবু ভাই। শুধু শুধু রাখছি? টগর দেখ, তোকে আমি একটা কথা বলে রাখি। মরবার সময় আমি একজন সত্যিকার সাহসী মানুষের মতো মরব। আরও একজন বড় ডাক্তার আন, এই বলে হইচই শুরু করব না। ভালো কথা, শুনে খুশি হলাম। দরজার পাশে খুট করে শব্দ হলো। বাবুভাই অস্বাভাবিক তীক্ষ্ণ গলায় বলল, কে কে? আমি আমি সাহানা। অন্ধকারে কি করছো? কিছু করছি না। তুমি কি চাও? ভেতরে আসবো? না। সাহানা চাপা স্বরে বলল, ঘর অন্ধকার করে বসে আছো কেন? তাতে কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না? সাহানা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, নানার জ্ঞান হয়েছে, তোমাকে খুঁজছে। ঠিক আছে, যাব। সাহানা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ভালো করে হাত মুখ ধুয়ে গেলে ভালো হয়। সাহানা নেমে গেল সিঁড়ি দিয়ে। বাবুভাই অস্পষ্ট স্বরে বলল, বেশি তেজি মেয়ে, ঠিক না? একজন মেয়ে মানুষের মধ্যে এরকম তেজ দেখা যায় না। বাবুভাই বিছানা থেকে নামল। ক্লান্ত স্বরে বলল, শরীর খারাপ লাগছে, গলায় আঙ্গুল দিয়ে বমি করব। যা করবার তাড়াতাড়ি করো, দাদা তোমাকে ডাকছে। তোকে আরেকটা কথা বলতে চাই, বেশ জরুরি। পরে বলবে। কথাটা সাহানা প্রসঙ্গে। দাঁড়িয়ে থাকলে বাবুভাই কথা বলবে। আমি নিঃশব্দে বের হয়ে এলাম। সাহানা প্রসঙ্গে বাবুভাইয়ের কি কথা বলার থাকতে পারে তা ঠিক বোঝা গেল না। সাহানা এই জাতীয় মেয়ে যাদের প্রসঙ্গে কারোর কিছু বলার থাকে না। এদের চোখের দৃষ্টি হয় শীতল, হৃদয়ও থাকে শীতল। তারা শান্ত ভঙ্গিতে সংসারের ভারসাম্য রক্ষার চেষ্টা করে। আমাদের বুড়ো সম্রাট শাহজাহানের কাছে সারা দুপুর বসে থাকে জাহানারা সেজে। যখনই প্রয়োজন মনে করে তখনই গলার স্বর অস্বাভাবিক শীতল করে আমাকে উপদেশ দিতে আসে। যেমন দিন 7 আগে হঠাৎ আমাকে এসে বলল, গতকাল নীলুর সঙ্গে কি হচ্ছিল তোমার? আমি বিরক্ত হয়ে বললাম, কেন? দেখলাম নীলু খুব হাসছে। যোগ বলছিলাম, একটা মজার গল্প। কি যোগ? তার দরকারটা কি? দরকার আছে। একটা কাঁচা বয়সের মেয়ে, ওর সঙ্গে তোমার এত মাখামাখি করা ঠিক না। অসুবিধাটা কোথায়? অল্প বয়সী মেয়েরা অতি সহজেই উইকনেস গ্রো করিয়ে ফেলে এবং পরে কষ্ট পায়। গরিব দুঃখী মানুষের মেয়ে, এদের নিয়ে ছেলেখেলা করা ঠিক না, তাই বুঝি? সাহানা আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে উঠে চলে গেল। রাগে গা জ্বলতে লাগলো আমার।